সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ সুরক্ষায় প্রতিদিনের মধ্য দিয়ে আমরা মানুষের সুরক্ষার কথা বলি, মানুষের স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্য এবং স্বাস্থ্য নীতির সাথে সংশ্লিষ্ট নানা দিক নানা বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে একটি বিশেষ দিন, আজকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস, যেটাকে ইংরেজিতে বলে ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। এটি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে প্রতিপালিত হয়, সারা দেশে এবং সারা দেশেও এটা নিয়ে নানা রকম কার্যক্রম আছে। আমরা যদি সুস্থ থাকতে চাই তার সাথে পুষ্টির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। কাজেই আজকে আমরা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে পুষ্টির সাথে এর সংশ্লিষ্টতা, পুষ্টির নীতিতে এই বিষয়গুলো কিভাবে উঠে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে স্টুডিওতে আমি আছি ডক্টর তৌফিক জোয়ারদার আপনাদের সাথে। আমি জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করি। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডক্টর এস.এম. মুস্তাফিজুর রহমান, লাইন ডিরেক্টর, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস, এইচপিএনএসপি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমাদের সাথে আরও আছেন ডক্টর আফসানা হাবিব শিউলি, হেড অফ নিউট্রিশন অ্যান্ড হেলথ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আজকে আমরা পুষ্টি নিয়ে কথা বলবো। আমি প্রথমেই ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে চাচ্ছি। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বাংলাদেশে আপনি যেহেতু সরকারের একটা উচ্চ পর্যায়ে কাজ করছেন এবং পুষ্টি নিয়ে কাজ করছেন, কাজেই আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে পুষ্টি খাত সম্পর্কে, অর্থাৎ পুষ্টি খাতে সরকার কিভাবে কাজ করছে সেই বিষয়টা সম্পর্কে আমাদের একটু ধারণা দেবেন। বিশেষ করে সরকারি খাতে কিভাবে পুষ্টিটাকে অ্যাড্রেস করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে, এবং আমি সালাম জানাচ্ছি এই চ্যানেল 24 এর সকল দর্শকদের। আপনার প্রশ্নটা ব্যাপক। আসলে পুষ্টি খাত বলতে যেটা বোঝায়, আমি আসলে পুরোটা যদি বলতে যাই তাহলে ব্যাপক হবে, কারণ 24টা মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, গভর্নমেন্ট, সিভিল সোসাইটি, ইউএন বডিজ, ইন্টারন্যাশনাল এনজিও, লোকাল এনজিও, সব মিলায় যে জিনিসটা হবে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্যের সাপ্লাই চেন এবং এর ব্যবহার, বয়সভিত্তিক ব্যবহার এবং সবকিছু মিলে যে জিনিসটা দাঁড়াবে, এটা হলো আসলে পুষ্টি। তবে আমার আলোচনার মধ্যে মূলত পুষ্টিটা থাকবে আন্ডার দি মিনিস্টার অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় যে পুষ্টিটুকু, এটুকু নিয়ে মূলত আমি আলোচনা করব। খাদ্য উৎপাদনের সাথে জড়িত এগ্রিকালচার, খাদ্য ম্যানেজমেন্টের সাথে যেটা ফুড মিনিস্ট্রি এবং লোকাল গভর্নমেন্ট, এই জিনিসগুলি আসলে আমার আলোচনায় অল্প অল্প আসবে, কিন্তু মূল আলোচনাটা হবে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় পুষ্টিকে আমরা কিভাবে দেখি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় একটা স্টিয়ারিং কমিটি কাজ করে, যে স্টিয়ারিং কমিটির মধ্যে এই 22টা মন্ত্রণালয়ের সব প্রতিনিধিরা আছে। এই 22টা মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বয় করা হয় কোন মন্ত্রণালয় কোথায় কিভাবে ইনপুট দিচ্ছে টু ইমপ্রুভ দ্য নিউট্রিশন স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, তো আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা আছে যে রাষ্ট্র বেসিক্যালি, সাংবিধানিক 18 ক ধারায় বলা আছে, রাষ্ট্র বেসিক্যালি জনগণের পুষ্টির মান উন্নত রাখার ব্যাপারে মানে দায়বদ্ধ। এটার আলোকে আমরা যারা মিনিস্টার অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে কাজ করি, আমরা একটা জাতীয় পুষ্টি নীতির আওতায় কাজ করি, এবং জাতীয় পুষ্টি নীতিটা বর্তমান যেটা আছে সেটা হলো 2015-তে এসছে। এখানে বয়স ভিত্তিক যে কোনো বয়স কভার করা হয়েছে। এখানে আমাদের বাংলাদেশের যে অপুষ্টিগুলি আছে, 3টে অপুষ্টি আছে বাংলাদেশে। একটা হলো যে অনুপুষ্টির ঘাটতি বা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, একটা হলো আন্ডার নিউট্রিশন, আর একটা হলো ওভার নিউট্রিশন। তো ওভার নিউট্রিশনটা আমাদের মধ্যে খুব বেশি ছিল না 10-20 বছর আগেও, কিন্তু মানে রিসেন্টলি দেখা গেছে যে চাইল্ডহুড এবং উইমেনদের মধ্যে ওভার নিউট্রিশনটা একটা মানে বলবো যে অ্যালার্মিং কন্ডিশনে যাচ্ছে। আসলে আমাদের সেডেন্টারি লাইফ, আমাদের জাঙ্ক ফুড, অনেকগুলি জিনিসই আছে। তো আমি যদি এখানে মোটা দাগে বলি যে পুষ্টি খাত বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় 3টে অর্গানাইজেশন এখানে কাজ করছে। একটা অর্গানাইজেশন কাজ করছে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, একটা অটোনমাস বডি হেডেড বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, এবং আরেকটা এরা মূলত পলিসি মেকিং বডি। আরেকটা হলো যে আইপিএইচ, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন। পাবলিক হেলথ নিউট্রিশন বেসিক্যালি 1974 করা হয়। এখানে নিউট্রিশন রিলেটেড যতগুলো পাবলিক হেলথ প্রবলেম আছে, আমি যদি আপনাকে একটু খুলে বলি, দেখবেন যে আমাদের এখানে গলগণ্ড রোগ ছিল, গলার সামনে একটা ঘ্যাগ বলতাম আমরা, এই ঘ্যাগের মতো একটা ইয়ে ছিল, একটা আয়োডিনের অভাবে। এটা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এখানে মিনিস্টার অফ দ্য ইন্ডাস্ট্রি, যারা ফর্টিফিকেশন অফ দ্য আয়োডাইজ সল্ট যে ফর্টিফিকেশন করলো, হ্যাঁ, তাদের মাধ্যমে আমরা আসলে এই জিনিসটা এখন মোটামুটি ভালো পর্যায়ে চলে এসেছে। এখন দৃশ্যমান নাই, তবে ব্লাড লেভেলে এখনো আছে। আমাদের এদেশে মোটামুটি 30,000 শিশু প্রতি বছর রাতকানা রোগে অন্ধ হয়ে যেত। আমি আপনার এই চ্যানেলটাকে আজকে একটু মানে ব্যবহারই করছি, কারণ গতকাল আসলে ভাইটামিন A+ ক্যাম্পেইন চালু হয়েছে।
এটা ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, আমি যে মানে লাইন ডিরেক্টর, এবং এটা মিনিস্ট্রি অফ দ্য হেলথের আন্ডারে 11, 12, 13, 14 4 দিন 6 মাস থেকে 5 বছরের সমস্ত বাচ্চাদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এবং এটা আমাদের একটা সাকসেসফুল প্রোগ্রাম। এখন 30,000 মানুষ আর অন্ধ হয়ে যায় না প্রতি বছরে। তো আমরা যদি দেখি তাহলে আমরা কার সাথে কাজ করি? আমরা আমাদের হেলথ সিস্টেমের সাথে কাজ করি, আমরা ফ্যামিলি প্ল্যানিং এর সাথে কাজ করি, আমরা এনজিওর সাথে কাজ করি, আমরা সিভিল সোসাইটির সাথে কাজ করি। এখন আমরা তাহলে সিভিল সোসাইটির সাথে কোথায় কাজ করি? আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা দিই। 13,500 কমিউনিটি ক্লিনিকে প্রত্যেকটাতে কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপ আছে, যেটা সিভিল সোসাইটি নিয়ে তৈরি, এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ আছে সিভিল সোসাইটি নিয়ে তৈরি। এমনি আসলে আমরা সব ক্ষেত্রে ডিস্ট্রিক্ট নিউট্রিশন ম্যানেজমেন্ট কমিটি আছে, উপজেলা নিউট্রিশন ম্যানেজমেন্ট কমিটি আছে। এগুলো সবাই যে সরকারি চাকরিজীবী করছে তা না, এখানে জিও এনজিও কোলাবোরেশন আছে, আদার মানে মাল্টি সেক্টরাল কোলাবোরেশন আছে। তো আমরা মোটা দাগে যদি বলি, পুষ্টি খাত মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে আমরা দেখি যে আমাদের সমস্ত সরকারি অংশগ্রহণের পাশাপাশি সমস্ত বেসরকারি মানে অংশগ্রহণ, এবং সিভিল সোসাইটি বলি, বিজনেস নেটওয়ার্ক বলি, একাডেমিয়া বলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত ইনভলভ মিলে আমরা আসলে চেষ্টা করি পুষ্টি সংশ্লিষ্ট অপুষ্টি যেসব আছে সেই সবকে আইডেন্টিফাই করা, স্ট্র্যাটেজি তৈরি করা, পুষ্টি নীতির আলোকে বাস্তবায়নের মাধ্যমে মানে দেশের পুষ্টি অবস্থাটাকে উন্নত করা, যেটা আগের যে কোনো সময়ের অবস্থা। এখন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কম আছে, এখন আন্ডার নিউট্রিশন কম আছে, ওভার নিউট্রিশন নতুন প্রোগ্রাম আছে। বাট এটাও আমরা চেষ্টা করছি যে আর যাতে বৃদ্ধি না পায়, আমরা এখানে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। মোটা দাগে এটুকুই বলে আমি আপাতত থামছি, পরে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। জি, এটা নিয়ে আরো কথা বলবো। অনেক ধন্যবাদ। আমরা মানে যে পিকচারটা পেলাম, পুষ্টির পরিস্থিতিও যেমন জানলাম, এবং সেই পরিস্থিতি মোকাবেলায় সরকার নীতি অর্থাৎ পলিসির জায়গা থেকে এবং ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে কারা কিভাবে কাজ করছে সেটার একটা সুন্দর একটা চিত্র পেলাম। আমি ডক্টর আফসানা হাবিব আপনার কাছে আসতে চাচ্ছি, যেহেতু আমরা ডক্টর মুস্তাফিজের কাছ থেকে সরকারের পক্ষ থেকে কি ধরনের কার্যক্রম হচ্ছে সেটা আমরা শুনেছি। আপনি একটি এনজিওতে আছেন, একটি আন্তর্জাতিক এনজিওতে কাজ করছেন। আমি আপনার কাছে এনজিও বা নন প্রফিট বা নট ফর প্রফিট প্রাইভেট সেক্টর যেটা আছে, যে বেসরকারি খাত আছে, তাদের কার্যক্রম সম্পর্কে শুনতে চাই, যে তারা পুষ্টি নিয়ে কি ভাবছে, কি করছে এবং কোথায় গ্যাপ আছে। ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার, এবং ধন্যবাদ চ্যানেল 24 কে আজকের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি খুব অনার্ড ফিল করছি যে মোস্তাফিজ স্যারের সঙ্গে একই সাথে আজকে অনুষ্ঠানে আসতে পেরেছি এবং আমন্ত্রিত হয়েছি। এবং অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শকদের। যেটি আপনি জানতে চাচ্ছিলেন যে আসলে যারা নন প্রফিট অর্গানাইজেশন কিংবা আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কোথায় কাজ করছে, আমি যদি আমাদের কাজের সেক্টরগুলো বলি তাহলে আসলে এটি আরো বেশি পরিষ্কার হবে যে আমরা আসলে নিউট্রিশন স্পেসিফিক কিছু কাজ করছি এবং নিউট্রিশন সেনসিটিভ কিছু কাজ করছি। সেখানে এসেনশিয়াল নিউট্রিশন এন্ড হাইজিন অ্যাকশনের মাধ্যমে আমরা নিউট্রিশন স্পেসিফিক গুলো কাজ করছি। মা এবং শিশুর স্বাস্থ্য ফ্যামিলি প্ল্যানিং স্যার যেটা বলছিলেন, তার সাথে নিউট্রিশন সার্ভিসগুলোকে একসাথে কোলাবোরেশনের মাধ্যমে দেয়া, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট গুলো দেয়ার, যেমন প্রিভেনশন এবং এনিমিয়া প্রিভেনশন করা, ভিটামিন এ সাপ্লিমেন্টেশনে সরকারের সাথে কাজ করা, জিঙ্ক সাপ্লিমেন্টেশনে। আর নিউট্রিশন সেনসিটিভে যেখানে আমরা কাজ করছি যে নিউট্রিশন সেনসিটিভ এগ্রিকালচারটাকে আমরা কিন্তু প্রমোট করছি। এনহ্যান্স হোমস্টেক ফুড প্রোডাকশন আমরা বলছি, যে অর্থাৎ বসত বাড়িতে সারা বছর ডাইভার্সিফাইড ফুড পাওয়া যাবে, একই সাথে অ্যানিমেল সোর্স এবং প্লান্ট সোর্স দুটোই থাকবে, এগুলোকে আমরা প্রমোট করছি। বায়োফর্টিফাইড ফুড এবং আর যেটা আছে যে অ্যাকুট ম্যালনিউট্রিশনকে প্রিভেনশন করার জন্য কাজ করা হচ্ছে, এবং জেন্ডার সেনসিটিভ এবং ট্রান্সফরমেটরি অ্যাপ্রোচ, এটা আমরা সবগুলো নিউট্রিশন অ্যাক্টিভিটিস এর সঙ্গে আসলে রাখার চেষ্টা করি। আরো যেগুলো করছি আমরা, যে অ্যাডভোকেসি এবং মনিটরিং ইভ্যালুয়েশন। এখন কিন্তু নিউট্রিশনের কাজগুলো শুধু নিউট্রিশন সার্ভিসে নেই, এখানে আমাদের অ্যাডভোকেসি করা, পলিসি ব্রিফিং এ সরকারকে সহায়তা করা, মনিটরিং ইভ্যালুয়েশন, এভিডেন্স ক্রিয়েট করা, যাতে সরকারকে আমরা পলিসির জন্য অ্যাডভোকেসি করতে পারি যে কোথায় আমাদের কাজ করতে হবে। তো এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমি যদি আমাদের অর্গানাইজেশনের কথা বলি, যে আমরা কিন্তু চিটাগাং হিল ট্র্যাক্স কাজ করছি, সেখানে তাদের নিউট্রিশনটাকে ডেভেলপ করার জন্য আমরা ল্যাকটেটিং প্রেগনেন্ট মাদার এবং আন্ডার 2 ইয়ার্স চিলড্রেন নিউট্রিশনের সাথে একই সাথে তাদের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, তাদের লাইভলিহুডকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। জেন্ডার সেনসিটিভ অ্যাপ্রোচ গুলো সেখানে আছে, এবং সেখানে কিন্তু শুধুমাত্র আরো বেশি যারা ভালনারেবল গ্রুপ, যেমন অ্যাডোলেসেন্ট
এল্ডারলি ওমেন, তাদেরকেও কিন্তু স্পেসিফিকলি তাদের জন্য আমাদের অ্যাক্টিভিটিস আছে। একইভাবে সিলেটে আমরা করছি সুজন একটি প্রজেক্ট আছে আমাদের, যেটি কনসোর্টিয়ামে আমরা সেভ দ্য চিলড্রেনের সঙ্গে করছি। সেখানে কিন্তু আন্ডার 5 চিলড্রেনদের স্ট্যান্ডিং কমানোর জন্য সবাই মিলে, এখানেও কিন্তু লাইভলিহুড, তাদের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, নিউট্রিশন যে একা একটি কাজ নেই, এটা করতে গেলে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ লাগে, সেটি কিন্তু এখন সবগুলো যখন আমরা কাজ করি সেটাকে নিয়ে আসছি। এবং আরেকটা হচ্ছে এভিডেন্স বেসড। আমাদের যেমন একটি প্রোগ্রাম আছে ন্যাশনাল ইনফরমেশন প্ল্যাটফর্ম ফর নিউট্রিশন, অর্থাৎ এখানে আমরা সেকেন্ডারি ডাটাগুলো নিচ্ছি, যেগুলো নিউট্রিশন রিলেটেড, সেখান থেকে পলিসি ব্রিফ করছি গভর্নমেন্টের কাছে, যে আমরা তাদেরকে অ্যাডভোকেসি করছি কোথায় আসলে আমাদের পলিসিতে বিষয়গুলো, কোন বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। স্যার যেমন বলছিলেন যে ওভার নিউট্রিশনটা আগে আমাদের দেশে ছিল না, কিন্তু ওভার নিউট্রিশন কিন্তু এখন একটি বড় সমস্যা। তেমনি ভাবে জেরিয়াট্রিক নিউট্রিশন, এই বিষয়গুলো কিন্তু আসছে। আর গ্যাপের কথা যদি আপনি বলেন, আসলে আমি বলবো যে আমাদের আগে যেটা ছিল যে একটা প্রজেক্ট একটা আসলো, শেষ হয়ে গেল, সেটার ইম্প্যাক্ট কতখানি থাকবে সেটা নিয়ে আগে অতটা চিন্তা ভাবনা করা হতো না। এখন কিন্তু সেরকম না, এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা স্কেলেবিলিটি নিয়ে আমি চিন্তা করব, সেটা সাস্টেইনেবিলিটি নিয়ে চিন্তা করব। আমার কাজটা যাতে গভর্নমেন্টের স্ট্রাকচারের সাথে যদি আমি কোলাবোরেশনে থাকি, কারণ গভর্নমেন্টের স্ট্রাকচারই থাকবে, একটা প্রজেক্ট আসবে 5 বছর 10 বছর পর সেটা চলে যাবে, কিন্তু আমি যদি গভর্নমেন্টের সঙ্গে থাকি, তারা যদি ইনস্টিটিউশনালাইজেশন করে, তখন কিন্তু আমার কাজটা স্কেলিং আপ হবে এবং সেটা সাস্টেইনেবিলিটি থাকবে, এবং সেটার জন্য আমাকে এভিডেন্স ক্রিয়েট করতে হবে। তো আমাদের প্রত্যেকটা কাজে অনেক সময় দেখা যায় যে এভিডেন্স ক্রিয়েটিভ মনিটরিং ইভালুয়েশনটা হয়তো একটু কম গুরুত্বের সঙ্গে দেখা হয়। সেক্ষেত্রে আমাদের এই গ্যাপটাই আসলে বড় করে, যে আমাদেরকে এভিডেন্স ক্রিয়েট করার জন্য সেখানকেও আমাদের একটা বড় অ্যাক্টিভিটিস রাখতে হবে, যাতে আমরা পলিসি ব্রিফের ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে পারি। জি, অনেক ধন্যবাদ। আমরা যেটা বুঝলাম যে হার্ড টু রিচ এরিয়াগুলোতে আপনাদের ব্যাপক কার্যক্রম আছে এবং এভিডেন্সের কথা আপনারা বলেছেন, যে এভিডেন্স জেনারেশনের কথা বলেছেন, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন, আপনি বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের কথা বলেছেন, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশনের কথা বলেছেন এবং এনএনএস এর কথাও বলেছেন, যেটা আপনি নিজেই সেটার নেতৃত্বে আছেন। তো আমার প্রশ্ন যেটা আমি জানতে চাচ্ছি, যে এতগুলো প্রতিষ্ঠান যখন কাজ করে তাদের মাঝে কিন্তু সমন্বয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারণ ওভারল্যাপিং হতে পারে, কিছু জিনিস মিস আউট হয়ে যেতে পারে, অনেক রকমের জটিলতার সৃষ্টি হতে পারে। তো এই বিষয়গুলোকে আপনারা সমন্বয় করেন কিভাবে? নিজেদের মাঝে আপনাদের কাজের সমন্বয়টা কিভাবে হয় এবং এই বিষয়ে কোনো চ্যালেঞ্জেস আছে কিনা, কোনো লুপহোল রয়ে গিয়েছে কিনা, আপনার এই বিষয়ে চিন্তা ভাবনাগুলো কি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসলে আলোচনা করছেন, যে আসলে একই এরিয়াতে, মানে নিউট্রিশন এরিয়াতে আন্ডার মিনিস্ট্রি অফ দ্য হেলথ 3টে অর্গানাইজেশন। এখন আমাকে একটু দেখতে হবে যে টার্মস অফ রেফারেন্স কার কি। টার্মস অফ রেফারেন্স যদি আমি বিএনএনসি দেখি, বিএনএনসি বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, এটা পলিসি মেকিং ইস্যু, ওরা পলিসি বানাবে। তো আমরা যদি বিএনএনসি কার্যক্রম দেখি, ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন, যেটা 1997-এ প্রথম নিউট্রিশন নিয়ে হয়েছে, সেটা ওনারা করেছে। এবার 2017-তে এবং যেটা হয়েছে, এটা ওনারা করেনি, তখন আসলে বিএনএনসি আসলে বলতে গেলে মানে খুব বেশি ফাংশনাল ছিল না। এই জন্য একটা দায়িত্ব দিয়েছিল, সেটা হলো আমি যে প্রজেক্টটা মানে অপিটে কাজ করি, ন্যাশনাল নিউট্রিশন মানে সার্ভিসেস, এখানে আমাদের একটা কম্পোনেন্ট আছে, রিভাইটালাইজেশন অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল। তখন এই অপারেশন প্ল্যান এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন আইপিএইচএন, এই দুইটা অর্গানাইজেশন মিলে এই মানে দাপ্তরিক কাজগুলি করে দিতাম আমরা, যাতে রিভাইটালাইজেশন করে বিএনএসি করতে। বিএনএসি কাজ হলো 22টে মন্ত্রণালয়ের মধ্যে কোঅর্ডিনেশন তৈরি করা, এবং তারা কোন কোন মন্ত্রণালয় কত টাকা ইন দ্য নেম অফ দ্য নিউট্রিশন ইনভেস্ট করতেছে, এটা কি ইনাফ কিনা, এই নিউট্রিশন নিয়ে গ্লোবাল পলিসি কি আছে, একটা স্কেলিং আপ নিউট্রিশন, একটা মুভমেন্ট চলতেছে। তারপরে এখন ওটিডি একটা আছে N4G, নিউট্রিশন ফর গ্রোথ। আবার আমাদের যদি এসডিজি দেখি, এসডিজি নিউট্রিশন ইন্ডিকেটর আছে। আমাদের নিজস্ব গভর্নমেন্টের বা বাংলাদেশের যদি দেখি 2021, 2041, 2071, 2100, অনেকগুলি পলিসি আছে আমাদের। হ্যাঁ, এই পলিসিগুলিতে পৌঁছতে গেলে, এসডিজির ওই জায়গায় পৌঁছতে গেলে আমাদের নিউট্রিশনালি এদেশের জনগণকে কতটা সুস্থ থাকতে হবে, কতটা কর্মক্ষম থাকতে হবে, কতটা প্রোডাক্টিভ থাকতে হবে, সেই আলোকে ইনভেস্টমেন্ট গুলি বাড়াইতে হয়। তো মাল্টি সেক্টর 22টে মন্ত্রণালয়ের কাজ করার কাজটাই হলো, সমন্বয়ের কাজটা হলো পিএনএস। এখন আইপিএইচএন এর কাজ কি? আইপিএইচএন এর কাজ হলো মূলত ইনস্টিটিউট, যেহেতু অতএব এখানে পড়াশোনার ব্যাপারটা মানে আছে, ট্রেনিং এর ব্যাপারটা আছে, এবং কিছু নিয়ম। আইপিএইচএন যদি নিকট অতীতে দেখি কি করছে, নিকট অতীতে দেখতে এরা ব্রেস্ট ফিডিং এ মানে যে ল বা মানে
মানে গাইডলাইন গভর্নমেন্টের যা আছে এগুলো তৈরি করতে এটা সাহায্য করছে। লবণ নিয়ে মানে কাজ করছে এবং আমি বলবো যে এডিবল যে অয়েল আমরা ভোজ্য তেল খাই, ভোজ্য তেলে মানে ভিটামিন এ সমৃদ্ধ করার ব্যাপারে কাজ করছে, এরকম অনেকগুলি কাজ করছে। আর এনএনএস কি করে? এনএনএস মূলত যে কাজগুলি করে, এই সেক্টর প্রোগ্রাম হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম যেটা রান আছে, রানের একটা কম্পোনেন্ট হিসেবে এনএনএস 3টে এরিয়া নিয়ে কাজ করে। একটা হলো যে এই নিউট্রিশন স্পেসিফিক কাজ। এখানে নিউট্রিশন স্পেসিফিক কাজটা কি? ইনফ্যান্ট এন্ড ইয়াং চাইল্ড ফিডিং, মানে জন্ম থেকে বাচ্চা কি খাবে, 6 মাস মায়ের দুধ খাবে, 6 মাস পরে থেকে মায়ের দুধ চলমান থাকবে 2 বছর পর্যন্ত, কিন্তু বাড়তি চাহিদার জন্য বাড়তি খাবার খাবে। ম্যাটারনাল নিউট্রিশন, যে মাটা বাচ্চা তৈরি করবে, বাচ্চা মানে জন্ম দেবে, তার পুষ্টিটা কি অবস্থা, এটা নিয়ে কাজ করবে। অ্যান্টিনেটাল চেকআপ নিয়ে কাজ করবে। মাসে মাসে ওজন কতটুকু বাড়লো, প্রেগনেন্সিতে 9 মাস বাড়লো কিনা, 9 কেজি বাড়লো কিনা, 9 কেজি বাড়লে 2.5 কেজি করে একটা বাচ্চা থাকবে, এটা নিয়ে একদম কমিউনিটি ক্লিনিক মধ্যে কাজ করবে। আমাদের 23% পপুলেশন হল অ্যাডলোসেন্ট। এই অ্যাডলোসেন্ট নিউট্রিশনটা খুব জরুরি দরকার। প্রায় 3,60,00,000 আমার কিশোরী আছে, এদের পুষ্টি নিয়ে কাজ করছে আসলে বেসিক্যালি। আর ম্যাক্রোনিউট্রিয়েন্টের অভাব তো আমরা প্রথমে ভিটামিন এ দিয়ে শুরু করছি, আয়োডিন দিয়ে শুরু করছি, এখন কোভিড এর সময় দেখা গেল যে ইমিউনোবুস্টিং খাবার থেকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, শাকসবজি ফলমূল, এই জায়গাগুলি নিয়ে কাজ করবে। এবং সিভিয়ার অ্যাকুইট ম্যালনিউট্রিশন যেটা আছে, সিভিয়ার অ্যাকুইট ম্যালনিউট্রিশন আমাদের প্রায় 3% বাচ্চা এটাতে ভুগছে। অ্যান্ড কোভিড কালীন সময়ে মানুষের ইনকাম কমে যাওয়াতে, পারিবারিক খাদ্যের মানে সংস্থান অনেকটুকু কমে যাওয়াতে এতে কিন্তু আরো নাম্বারটা বাড়ছে। এদের আইডেন্টিফাই করা, উপজেলা এবং জেলা এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা এবং ব্যবস্থা করা। তারপরে হলো যে আমাদের এখন এলডারলি পপুলেশন বেশি। স্বাধীনতার সময় আমাদের আসলে গড় আয়ু ছিল 46 থেকে 48 বছর, এখন আমাদের পুরুষদের গড় আয়ু 73 এবং মহিলাদের গড় আয়ু 74 বছর। তো এই যে 60 বছর পরে রিটায়ারমেন্টে যাওয়ার পরে আরো তো 14টা বছর 13টা বছর আছে, কেউ কিন্তু গুনে গুনে 13 বছর বাঁচবে না, অনেকে 26 বছরে বাঁচবে, অনেকে আগেও মরে যাবে। হ্যাঁ, তাদের যে এলডারলি নিউট্রিশন যেন ক্ষয় শুরু হয়ে যায়, ক্ষয় পূরণের জন্য বাড়তি খাবার, যত্ন এবং তাদের অন্যান্য ডিজিজ থাকে, এই ডিজিজগুলি নিয়ে তাদের একটু ম্যানেজ করা, পুষ্টি ভালো থাকে, সবকিছুই ভালো থাকে। আমাদের অনেক ইমার্জেন্সি আছে, আমাদের ন্যাচারাল ইমার্জেন্সি আছে, ম্যানমেড ইমার্জেন্সি আছে। তো ম্যানমেড ইমার্জেন্সি তো আমরা আসলে ফোর্সিবলি ডিসপ্লেস মায়ানমার ন্যাশনাল নিয়ে কাজ করতেছি, 1.1 মিলিয়ন নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো এই জায়গাগুলিতে আমাদের কাজ করে এবং আমাদের বাচ্চারা ভালোভাবে বেড়ে উঠছে না। আমাদের গ্রোথ মনিটরিং কাজকাম চলে, এতে প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে চলে, প্রত্যেকটা স্বাস্থ্যসেবা পয়েন্টে চলে। কৃমি আমাদের দেশে আরেকটা সমস্যা, বাচ্চাদের মধ্যে কৃমি হয়, খালি পায়ে ঘুরে, তো এই কৃমির ওষুধ দেওয়া একটা ব্যাপার আছে। এটা গেল নিউট্রিশন স্পেসিফিক, আমরা ডিরেক্ট করবো। ফুড সেফটি আছে সেন্সিটিভ কাজ, গুড হাইজিন প্র্যাকটিস আছে সেন্সিটিভ কাজ, খাদ্যে ফর্টিফিকেশন করা একটা সেন্সিটিভ কাজ। নিউট্রিশন চ্যালেঞ্জ ক্লাইমেট চেঞ্জে আমরা তো ইতিমধ্যে স্কটল্যান্ডের মিটিং বেশি আগে হয়নি, আমরা এটা নিয়ে কিভাবে ভুগছি, কোথায় ভুগছি, সারা পৃথিবী ভুগছে, এর উপরে পুষ্টির কি ইম্প্যাক্ট আছে, এই জিনিসগুলো আমরা দেখেছি। তারপরে আপনার মানে জনবল একটা বড় প্রবলেম, নিউট্রিশনের ফোকাস জনবল। এখন পর্যন্ত সরকার প্রস্তুত মানে পজিশন তৈরি করছে 60টা জেলায়, 64টা জেলায় 64 জন পুষ্টিবিদ হবে, এটা এখন নিয়োগ হয়নি, প্রক্রিয়ার মধ্যে আছে। ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বাড়ানোর দরকার, কাজগুলি কোথায় কে হচ্ছে মনিটরিং করার দরকার। আর একটা জিনিস আমি বলতেছি, ফুড সাপ্লাই চেইন। আপনি দেখেন কোভিড এর সময় ট্রাক চলে না, এই চলে না, যে উৎপাদন করতেছে দিনাজপুরে সে আপনার কারণ বাজারে পাঠাতে পারছে না, যে কিনছে এখান থেকে সে মানে ছোট বাজারে নিয়ে যেতে। সাপ্লাই চেইনের একটা ব্যাপার জড়িত আছে। নিউট্রিশন ইনফরমেশন সিস্টেম, আমার ডিএসআইএস টু ডিস্ট্রিক্ট হেলথ ইনফরমেশন সিস্টেম মধ্যে এটা মানে নিউট্রিশন ইনফরমেশন পাচ্ছি। এই যে সামগ্রিক ব্যাপারটা, আপনি একটা কথা বলছিলেন, একটু উত্তর দিয়ে চলে যাই আমি আপাতত। সেটা হলো যে এটা কি আসলে মাল্টি সেক্টরে প্ল্যান করা হয় না সেক্টরালি প্ল্যান করা হয়, নাকি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি বাধা হয়? আসলে যদি আপনি গাইডেড থাকেন উইথ দ্য টিওআর, তাহলে আসলে খুব বেশি প্রবলেম হওয়ার, আর ব্যক্তিগত সম্পর্ক এখানে খুব বেশি বড় ফ্যাক্টর করে না, যদি আপনি সিস্টেম দ্বারা করেন। তারপরে আমি বলি, বাংলাদেশের নিউট্রিশনের যে ঘরে না আন্ডার মিনিস্টার অফ দ্য হেলথ, 100 থেকে 110-20 জন মানুষ, সবাই পরস্পরকে চিনে। এবং আমরা তো আসলে এখানে যে জিনিসটা করি, আমরা একটা নির্দিষ্ট সময় চাকরির কারণে করছি, 1 বছর 2 বছর পরে যে 3 জন আমরা নেতৃত্বে আছি, 3 জনের রিটায়ারমেন্টে যাবো। কাজে ব্যক্তিগত দ্বন্দ্বের সুযোগ এখানে খুব বেশি নেই। সিস্টেম দিয়ে কাজ করলেই আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি গত 2 দশক থেকে, আমরা আশা করি যে বাংলাদেশে পুষ্টি সংশ্লিষ্ট যে প্রবলেমটা আছে
আমরা অনেকটুকুই ওভারকাম করতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুবই চমৎকারভাবে আসলে নিউট্রিশন এমন একটা জিনিস যে মানে আমরা অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু নিউট্রিশনটা কিন্তু সবসময় আমাদের দরকার হয়, অসুস্থ না হলেও দরকার হয়, সুস্থ শরীরে আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য এটা দরকার হয়। অথচ আমরা কিন্তু এত কার্যক্রম যে হচ্ছে সেটা সম্পর্কে অনেকেরই একটা ধারণা ছিল না। সেই ধারণাটা আমাদের কাছে কিছুটা পরিষ্কার হয়েছে আপনার বক্তব্য থেকে। আমি একটু ডক্টর আফসানা আপনার কাছে যেতে চাই যে আপনি আপনার বক্তব্যে এর আগের অংশে আপনি যখন বলছিলেন যে নারীর ক্ষমতায়নের কথা বলছিলেন, এখন নারীর ক্ষমতায়নের সাথে পুষ্টির সম্পর্কটা কি, এটাকে যদি একটু খোলাসা করে বলেন যে নারীর ক্ষমতায়ন কি পুষ্টিতে কোনোভাবে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ ডক্টর তৌফিক। অবশ্যই নারী ক্ষমতায়নে যেটা হয় যে আমি যদি বলি যে প্রথম যদি পরিবারকে ধরি তাহলে কিন্তু তার পরিবারের যে সদস্য আছে তাদের কিন্তু পুষ্টির মান সম্পর্কে সে সচেতন হবে এবং সেটা অবশ্যই তার যারা সদস্য রয়েছেন তাদের পুষ্টির উন্নতি হবে। এবং আমি যেটা বলছিলাম যে এভিডেন্স বেস, আমরা একটা কথা বললাম এটা আসলে কোনো এভিডেন্স আছে কিনা, এবং গত 2015-16 সালের দিকে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার একটি প্রোগ্রাম করেছিল 5 বছর মেয়াদী, যেটা ছিল এগ্রিকালচার নিউট্রিশন এন্ড জেন্ডার লিঙ্কেজ অ্যাঞ্জেল প্রজেক্ট নামে, এবং সেটি প্রথমে একটি উপজেলা হয় এবং পরে কিন্তু স্কেল আপ হয়ে 120টির উপরে উপজেলাতে আবার এটি শুরু হয়েছে। এখানে কি দেখেছিল আসলে তারা তিনটা আর্ম ইউজ করেছিল, যে একটাতে তো এগ্রিকালচার নিয়ে অ্যাক্টিভিটিস করেছে, একটা এগ্রিকালচার নিউট্রিশন, আর থার্ড একটা আর্ম ছিল যেটা এগ্রিকালচার নিউট্রিশন এবং জেন্ডার অ্যাপ্রোচ ছিল। এবং যখন শেষ হলো দেখা গেল যে নিউট্রিশন ইন্ডিকেটর গুলো সবগুলো কিন্তু থার্ড গ্রুপ যে আর্মটা ছিল, যেখানে আমরা এগ্রিকালচার নিউট্রিশন এবং জেন্ডার লিঙ্কেজ করেছি, সেখানে কিন্তু ইন্ডিকেটর সবগুলো অনেক ভালো অবস্থানে চলে গেছে। অর্থাৎ আমরা যদি এই জেন্ডার সেন্সিটিভ করতে পারি, ওমেন এম্পাওয়ারমেন্ট করতে পারি, তাহলে কিন্তু নিউট্রিশন ইন্ডিকেটর সবগুলোই খুব ভালো অবস্থানে যায়। এটা একটা এভিডেন্স ক্রিয়েট করেছিল এবং এটা সবার জন্য খুব ভালো একটা উদাহরণ। তো যেটা হয় কি, কিভাবে আসলে তাহলে জেন্ডার এম্পাওয়ারমেন্টের মাধ্যমে পুষ্টি, কারণ যখন একটি মহিলা সে নিজে এম্পাওয়ার্ড হচ্ছে, সে কিন্তু ডিসিশন মেকিং অংশগ্রহণ করতে পারে। সে যখন ডিসিশন মেকিং, সে যেহেতু ঘরে খাবারটা তৈরি করে, সে বুঝতে পারে যে আজকে আমার মানে ডাইভার্সিফাইড ফুড যে তার পরিবারের জন্য দেয়, সেই ডিসিশন গুলো সে নিতে পারছে, একঘেয়েমি খাবারগুলো থাকছে না, ম্যালনিউট্রিশনটা সে এভাবেই কিন্তু দেখা যায় যে জেন্ডার এম্পাওয়ারমেন্টের মাধ্যমে আসলে পরিবারের পুষ্টি এবং একই সাথে যদি কমিউনিটির পুষ্টি উন্নত করতে তারা সাহায্য করছে। ডক্টর তৌফিক। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এটা অনেকটা ক্লিয়ার হলো আমাদের কাছে জেন্ডার ডাইমেনশনের সাথে নিউট্রিশনের যেই সম্পর্কটা সেটা। আমি ডক্টর মুস্তাফিজ আপনার কাছে আবার একটু আসতে চাচ্ছি। আপনি 22টি মন্ত্রণালয়ের কথা বারবার বলছিলেন যে তাদের কার্যক্রমের সাথে পুষ্টির একটা সংশ্লিষ্টতা আছে। আমি একটু আপনার কাছে খুব ছোট করে একটু জানতে চাচ্ছি যে তারা কি এই বিষয়গুলোতে অ্যাওয়্যার? তারা আসলে কতটুকুন এঙ্গেজড এই নিউট্রিশনের ব্যাপারে? অন্য যে মন্ত্রণালয়, স্বাস্থ্য যেমন জানে তার কাজটা কি, আপনার স্বাস্থ্যের আন্ডারে আরও ইনস্টিটিউশন আছে, আইপিএইচএন আছে, এনএনএস আছে, কিন্তু অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের কাজের সাথে হয়তো পুষ্টির একটা সম্পর্ক আছে, তারা কতটুকুন এঙ্গেজড, তারা কতটুকুন ইনফর্মড, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে মানে কতটুকুন আগ্রহ, কতটুকুন পদক্ষেপ, কতটুকুন কার্যক্রম নেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ছোট করে দেখার সুযোগ নেই, ওনারা আসলে জানেন। আমি মাল্টি সেক্টরাল অনেক মিটিং এ যখন ঢুকি, যে ফর এক্সাম্পল আমি ইরি বা বিডি তাদের সাথে যখন করি, ওনারা আলোচনা শুরুতেই যে কথা বলে, with this contribution we are giving our input for improvement of the nutrition। তার মানে তারা জেনে শুনেই কাজটা করছে। কালকে বিকালে আমি আসলে দেখছিলাম, মৎস্য মানে অধিদপ্তরের একটা প্রোগ্রাম দেখলাম যে স্বাধীনতার পরে আসলে আমাদের 7 টনের কাছাকাছি আসলে মাছ উৎপাদন হতো। আমরা তো ছোটবেলায় নস্টালজিয়া ভুগি, কত মাছ ছিল বাড়ির আশেপাশে, মানুষই বা কয়জন ছিল, হ্যাঁ, খুব নস্টালজিয়ায় ভুগি। কিন্তু ওই থেকে শুরু করে স্বাধীনতার পরে 7 টন, আর এখন বাংলাদেশে কত টন মাছ উৎপাদন করে আমি অন্তত মানে এইভাবে খেয়াল করে দেখিনি। কালকে যখন দেখলাম যে বাজারে এত মাছ কেন, তখন বুঝতে পারলাম এখন আমরা 47 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করেন। 7 দিয়ে 47-কে ভাগ করেন, হ্যাঁ, 27টা 56, 8 গুণ না হলেও 7 গুণ, তো 7-7-50 হয়ে গেছে। হ্যাঁ, কাজে আপনি হতে পারে যে ওখানে কিছু পাঙ্গাস মাছ আছে, হতে পারে ওখানে কিছু মাছ হয়তো আমরা পছন্দ করছি না, বাট ওগুলোর মধ্যে কিন্তু সম পরিমাণে প্রোটিন আছে। আপনি যদি ধান উৎপাদনের দিকে যান, মুরগি উৎপাদনের দিকে যান, ফল উৎপাদনের দিকে যান, আম উৎপাদনের দিকে যান, কি না কোনটা কথা বলবো, দুধ 5-6 বছর আগে যখন মোদী সরকার ক্ষমতায় আসতো, তারা একটা কাজ করলো হঠাৎ করে, গরু দিবে না কুরবানিতে বাংলাদেশে। এখন কি আমাদের গরু দরকার আছে? আমরা বরং চাই না যে আর তাদের গরু আসুক।
জি। বাংলাদেশে এই পরিমাণ ভিতরে ভিতরে ডেভেলপমেন্ট হয়েছে। আমরা জি। দাম হয়তো 10 টাকা চাল খেতে পাচ্ছি না, কিন্তু আপনি টাকা নিয়ে বাজারে যেয়ে কোন খাবারটা পাবেন না? সব পাবেন। কাজেই এক্স্যাক্টলি। উৎপাদনের দিক থেকে কার্বোহাইড্রেট আমাদের এখন স্লোগান কি? আমাদের এখন স্লোগান কিন্তু বেসিক্যালি সিরিয়াল জাতীয় খাবার থেকে মানে শক্তি কম নাও, প্রোটিন থেকে নাও, আমি প্রাণীজ জায়গা থেকে নাও। তো এটা কখন করে? যখন আমার টোটাল খাবারের ফুড সিকিউরিটিটা থাকে, তখন আমি সিলেকশনে যেতে পারবো যে আমি প্রোটিন থেকে কত নেব 20%, কার্বোহাইড্রেট কত নেব 60%, ফ্যাট থেকে 15-20%। এটা কখন নেব? যখন আমার সব খাবার থাকে। যখন কোনো খাবার না থাকে, তখন বাজারে যে 5 কেজি চাল, 2 কেজি আলু আর একটু ডাল নিয়ে আসলে আমাদের পেট ভরে খেলেও আমরা শান্তি পাই। তো আমি যেটা বলছি, প্রত্যেকটা মন্ত্রণালয় জানে হাউ দে আর কন্ট্রিবিউটিং টু দ্য নেশন, এবং এটা জানে না, এটা মানে জেনেটিক পর্যায়ে মানে মানে ওরা চলে গেছে যে ওখান থেকে কিভাবে ধানের মধ্যে জিঙ্ক সহ প্রোডাকশন করা যায়। কোন আপনার খালি আমের বিপ্লবটা দেখেন, আপনি ছোটবেলায় আম দেখেন আর আজকে আম দেখেন। বাংলাদেশের যে কোনো একটা মিটিং এ জানতো এখন কি শুধুই মাত্র বিস্কিট দেওয়া হয় না, সাথে একটা ফল থাকে, অবশ্যই একটা পেয়ারা বা কিছু একটা থাকে, এটা দেশীয়। জি। হ্যাঁ, আপনি দেখেন ঢাকা শহরে আমার ছোটবেলায় আমি ওই যে শাহবাগের তলে নিউ মার্কেটের পাশে আর এদিকে বোধহয় ফার্মগেটে 3টে ফলের দোকান ছাড়া আমি কোনো দোকান দেখিনি। বাংলাদেশের যে কোনো উপজেলায় যান, যে কোনো ইউনিয়ন পরিষদে যান, ওখানেও দেখবেন যে প্রচুর ফলের দোকান আছে। কাজেই এটা আসলে আমরা বলবো যে এক ধরনের বিপ্লব ঘটে গেছে। আমাদের এগ্রিকালচার প্রোডাকশনের মধ্যেও ঢুকে গেছে, ছাদ বাগান পর্যন্ত চলে যান। কাজে এটা এমনি হচ্ছে না, এটা গভর্নমেন্টের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এক নাম্বার, পাবলিক সচেতনতা একটা ব্যাপার আছে, এবং এই যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও যাদের বলছেন, জিও এনজিও কোলাবোরেশন, সব মিলায়ে আসলে দেশটা এমন একটা পর্যায়ে আছে। আর একটা কথা বলি, পর্যায়ে আছে যে আমরা আরো কিছু স্বপ্ন দেখতে পারি। আর একটা কথা বলি, সেটা হলো যে জনগণ বুঝে গেছে গাছটা লাগানো এবং ছাদে যে একটা গাছ লাগানোর মধ্যে আনন্দ আছে, এটা কিন্তু জনগণ বুঝে গেছে। এবং আমরা কালিকাপুর মডেল নামে একটা বাগানের কথা বলি, 6 মিটার বা 6 মিটার। এখন বাঙালি তার আশেপাশে যে কোনো জায়গা যদি খালি থাকে, সে একটা গাছ লাগায় দিতে পারে। তো আমাদের ছোটবেলায় দেখেন 5টা-6টা গাছ দাদা লাগায় গেছিল, বাবা হয়তো একটা লাগাইছে বা লাগায় নাই, ছেলে ওই 5 গাছের মালিক হিসেবে শান্তি পেত। অনেক এখন ধন্যবাদ কিন্তু স্যার। জিনিসটা এরকম। হ্যাঁ, হ্যাঁ, যেটা আমরা বুঝলাম যে অনেকগুলো খাতের এখানে অংশগ্রহণের যে সুযোগ আছে তারাও বিষয়টার তে তাদের একটা ওনারশিপ ডেভেলপ করেছে, এটা আমরা বুঝতে পারলাম। অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো ডিপার্টমেন্ট, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারেও কিন্তু একাধিক প্রতিষ্ঠান নিউট্রিশন নিয়ে কাজ করে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের যে ডেটা, অনেক জায়গা থেকে কিন্তু নানা রকম ডেটা জেনারেট হয়। এই ডেটাগুলোর কি কোনো হারমোনাইজেশনের কোনো ব্যবস্থা আছে কিনা? এছাড়া নানা গবেষণা হয়েছে, সেই গবেষণার কোনো রিপোজিটরি আছে কিনা যেখান থেকে আমরা নিউট্রিশনের নিডটা সম্পর্কে জানতে পারবো এবং সেই অনুযায়ী সরকার নীতি নির্ধারণ করতে পারবে। এই জাতীয় কোনো কার্যক্রমের সাথে আপনি পরিচিত কিনা? ধন্যবাদ ডক্টর তৌফিক। যেটি আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আমরা যদি হেলেন কেলারে এরকম একটি প্রজেক্ট আমাদের চলমান রয়েছে, যেটাকে আমরা বলছি ন্যাশনাল ইনফরমেশন প্ল্যাটফর্ম ফর নিউট্রিশন, অর্থাৎ যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ডাটাগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে আমরা কোথায় যে একত্রে পাবো, কিংবা অনেক সময় দেখা যায় যে একই অপারেশনাল ডেফিনেশন ইন্ডিকেটর গুলো একই, কিন্তু তাদের কাট অফ ভ্যালু গুলো হয়তো এক আছে কিনা, অর্থাৎ আমি কোনটাকে ব্যবহার করবো সেটা কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। তো সেক্ষেত্রে আসলে সবগুলো ডাটাকে হারমোনাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু আমি যেটা আমরা প্রথমে বলছিলাম যে পলিসি অ্যাডভোকেসি করা, অর্থাৎ আমি যদি এই ডাটাগুলো থেকে আমি কোনো পলিসি অ্যাডভোকেসি করতে না পারি, তাহলে কিন্তু ডাটার ইমপ্লিমেন্টেশনে তেমন একটা জায়গা নেই। কাজেই এরকমই একটি প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের নিপিন যে প্রজেক্টটা চলছে, অর্থাৎ আমরা এখানে 8টা মিনিস্ট্রির সঙ্গে কাজ করছি, আমরা সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করছি, এবং যেটা বলছি যে এখানে আমরা চেষ্টা করছি হারমোনাইজ করার। সেক্ষেত্রে যেটি সমস্যা হচ্ছে, আমি যেটি বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে অপারেশনাল ডেফিনেশন গুলো মিলছে না, কিংবা ডুপ্লিকেশন থাকছে। একই মন্ত্রণালয় হয়তো তথ্য নিচ্ছে, সেই ইনফরমেশনটা আরেকটা মন্ত্রণালয় নিচ্ছে, কিন্তু তাদের অপারেশনাল ডেফিনেশন গুলো দুইজনের দুই রকম হয়ে রয়েছে। সেক্ষেত্রে একটু হারমোনাইজ করতে অনেক সময় সমস্যা হয়। সে কারণেই আসলে সবগুলো ডাটার একটি তথ্য যদি আমরা কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সেখানে অবশ্যই সবার কাছ থেকে ডাটাগুলো নিয়ে, এবং সেখান থেকে যদি আমরা আসলে এখানে এরকম যদি একটি প্ল্যাটফর্ম থাকে, তখন কিন্তু তারা পরবর্তীতে এই অপারেশনাল ডেফিনেশন গুলো ঠিক করে দিতে পারে। তাহলে হবে কি যে সবাই একইভাবে কাজ করবে। তখন আমি যখন পরবর্তীতে সেগুলোকে হারমোনাইজ করতে যাব, আমার কাজটা অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি সহজ হবে, এবং
ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল বিএনএনসি তারাও কিন্তু এই ধরনের কাজ শুরু করেছে, আমরা জানি। তারা এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করার কাজ চলমান রয়েছে। তারাও চেষ্টা করছে যে আমি যেটা প্রথমেই বলছিলাম যে আমাদের কাজ কি, যে আমাদের একটা কাজ শেষ হয়ে গেল 5 বছর পর সেটা কিন্তু সাস্টেইন করা। তো আমাদের এই নিপিন প্রজেক্টের যে ফাইন্ডিংস থাকবে, আমরা অবশ্যই চাইবো যে বিএনএনসি অথবা আমরা বিবিএস এর সঙ্গে কাজ করি, তারা এটাকে ইনস্টিটিউশনালাইজ করুক। এই যে আমাদের যে ফাইন্ডিংস গুলো আমরা যেভাবে কাজ করছি সেগুলোকে তারা যদি অন করে, তখন কিন্তু এই কাজটা চলমানই থাকবে, যে এখান থেকে আমাদের এটা ইনস্টিটিউশনালাইজ হলো। তো ডাটা হারমোনাইজেশন খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এখন যেটা হয় যে নিউট্রিশন নিয়ে আমি কোনো একটা কাজ করতে যাবো, ইনফরমেশন আসলে কোথায় খুঁজবো, আমাকে অনেক জায়গায় খুঁজতে হয়। তো একটা প্ল্যাটফর্ম থাকলে অবশ্যই এটা সবার জন্য কাজ করার ক্ষেত্রে, পলিসি অ্যাডভোকেসির ক্ষেত্রে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাফিজ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একটু ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ তো মধ্যম আয়ের দেশ হওয়ার পথে রয়েছে এবং হয়ে যাচ্ছে বা যাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যেই আমরা আছি। তো এরকম পরিস্থিতিতে কিন্তু আমরা যেটা ধারণা করতে পারি যে ডোনারদের অর্থাৎ এক্সটার্নাল ফান্ডিং কিন্তু অনেকখানি কমে আসার একটা সম্ভাবনা বা আশঙ্কা বা সম্ভাবনা যেটাই বলেন না কেন রয়েছে। তো সেই পরিস্থিতিতে সরকারের কোনো চিন্তাভাবনা আছে কিনা যে আমার দেশের মধ্যে থেকে দেশীয় রিসোর্স মোবিলাইজ করে নিউট্রিশনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এই বিষয়ে গবেষণার কাজগুলোকে করা, বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকার কোনোভাবে সহায়তা করে কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চিন্তাভাবনা আছে কিনা, বা আপনার এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা? এটা আসলে খুবই সময় উপযোগী একটা প্রশ্ন, এবং এটা সরকারের পরিকল্পনা অবশ্যই আছে। আমি একটা নিম্ন আয়ের দেশ থেকে একটা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, আমার কি কি সুযোগ সুবিধা 3 বছর পরে থাকবে না, 26-এর পরে অনেক কিছুই থাকবে না। আসলে বাস্তবটা যদি এখন দেখেন, আমাদের বাজেটের নিউট্রিশনের বাজেট যদি দেখি, আসলে আর কত পার্সেন্ট আসলে আমার মানে ডেভেলপমেন্ট পার্টনারের বাজেট, এটা বেশি বাজেট না, এটা বেসিক্যালি আসলে 10% বাজেট। তো 90% গভর্নমেন্টের বাজেট, যে 90% গভর্নমেন্টের বাজেট হয়, তো আমরা যদি একটু কশাস হই, আমি আমার বাজেটটা নিয়ে কথা বলি, তাহলে এই 10 টাকার কাজ 9 টাকা দিয়ে করা যাবে, যদি আমি একটু সঠিকভাবে পরিকল্পিতভাবে ল্যাভিশলি না করে যদি আমি একটু আগে থেকেই পরিকল্পনা নিই। সরকার কিন্তু কখনোই বলে না যে তোমাকে টাকা দেব না, বরং আমাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে স্মার্ট ম্যানেজার হতে পারে না, হয়তো বছরের প্রথম দিকে 10 টাকার প্ল্যান করে পরে দিয়ে 5.5 টাকা খরচ করতে পারে। এই জায়গাগুলিতে আমাদের যত্নশীল হতে হবে, আমাদের স্কিল বাড়াইতে হবে অফ দ্য ম্যানেজার্স, 1 নাম্বার। 2 নাম্বার, সিস্টেমে যেন কোনো কিছু পড়ে না থাকে। ধরেন এই জায়গাগুলিতে আমি মনে করি না যে এই যে যত সুযোগ সুবিধা কমবে, আসলে আমি তো জানি যে সুযোগ সুবিধা যতই আসুক 10%-এর বেশি আসে না, কাজে 90% ইজ অলওয়েজ উইথ আস। এবং সরকার, আপনি দেখেন আমরা কিন্তু কয়েকদিন আগে এসডিজিতে মানে বেশ কিছু মানে আগে শুরু করার ক্রেডিট নিয়ে আমরা একটা পুরস্কার পাইছি, মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কারটা গ্রহণ করেছেন। কেন পাইছি? আমরা যখনই 2015-তে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসলেন, তখনই উনি আমাদের উচ্চ পর্যায়ে সচিব মহোদয়ের সাথে মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করে 7-5-year প্ল্যানের মধ্যে অনেকগুলি ইন্ডিকেটর ঢুকাই দিলেন, তারপরে 8-5-year প্ল্যানের মধ্যে ঢুকালেন, তারপরে 9-5-year প্ল্যানে ঢুকবেন। তো এই যে জিনিসগুলি পরিকল্পনা ভালো থাকলে আমাদের এক্সিস্টিং পাঠশালা পরিকল্পনার মধ্যে কিন্তু জিনিসগুলি ঢুকে আমরা অ্যাচিভ করতে থাকছি। এই জায়গাগুলিতে যদি আমরা যত্নশীল হই, আমি মনে করি না যে আমাদের খুব বেশি সমস্যা হবে। আমরা নিউট্রিশন নিয়ে কাজ করছি, আশাবাদী, এবং ভবিষ্যতে আমরা ভালো নিউট্রিশন অবস্থা মেনটেন করে জাতিকে প্রোডাক্টিভ করতে পারবো এবং আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, এই আমাদের আশা আর কি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাফিজ। আমরা আপনার দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। খুব চমৎকার একটা আলোচনা হয়েছে, যেখান থেকে আমরা আসলে অনেক কিছু জানতে পেরেছি, এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তেও পৌঁছে গিয়েছি। আলোচনা থেকে আজকে আমরা কিন্তু অনেক চমৎকার কিছু জিনিস জানতে পেরেছি, যেমন বাংলাদেশের পর্দার আড়ালে আমাদের কিন্তু নিউট্রিশন নিয়ে, পুষ্টি নিয়ে অনেক কার্যক্রম হচ্ছে, যেটা সম্পর্কে আমাদের অনেক সময় জানার সুযোগ হয় না। কারণ ডাক্তারের কাছে আমরা যখন অসুস্থতা নিয়ে যাই, তখন তাদের সাথে আমাদের দেখার একটা সুযোগ হয়, দেখা হওয়ার সুযোগ হয়, কিন্তু নিউট্রিশন নিয়ে যারা কাজ করছে তাদের সাথে তারা অনেকটা পর্দার অন্তরালে থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন, আমাদের শরীরের নিউট্রিশন বা পুষ্টি জুগিয়ে চলেছেন। কাজে সেই বিষয়গুলো সম্পর্কে জানা এবং সেটার প্রতি এক ধরনের অ্যাপ্রিসিয়েশন তৈরি করার কাজটি আজকে অনেকখানি হয়েছে। আমরা জানতে পেরেছি যে পুষ্টি কেবলমাত্র একটি মন্ত্রণালয়ের কাজ নয়, এখানে অনেকগুলো মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজন আছে, এবং তাদের মাঝে সেই দায়বদ্ধতা, তাদের মাঝে এই কাজগুলো করার ব্যাপারে আগ্রহ সৃষ্টির ব্যাপারে সরকারের কার্যক্রম আছে, কিন্তু আরও বেশি সবাইকে এগিয়ে আসতে হবে। আরও একটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে যে এভিডেন্সের কথা, অর্থাৎ ডেটা ড্রিভেন এভিডেন্স তৈরি করা। আমার একটা সিদ্ধান্ত নিতে হলে সেই সিদ্ধান্ত যেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেই তথ্য রয়েছে তার ভিত্তিতে হয়, এবং তার ভিত্তিতে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এরকম একটি
সময়, এরকম একটি ভবিষ্যৎ আমরা কিন্তু প্রত্যাশা করি। এরকম একটি ভবিষ্যতের প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।